ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আইপিএল নাকি দেশের হয়ে খেলা উচিত মুস্তাফিজুর রহমানের, এই নিয়ে বিতর্ক যখন চরমে তখন ফিজের পাশে দাঁড়িয়েছেন আকরাম খান। সাবেক এই ক্যাপ্টেনের মতে জিম্বাবুয়ে সিরিজের চাইতে আইপিএল খেলা গুরুত্বপূর্ণ তার জন্য। এই অভিজ্ঞতা দেশের জন্য কাজে লাগবে সামনে টি-20 বিশ্বকাপে। এদিকে 30 এপ্রিলের পর আরও একদিন বাড়ানো হয়েছে ফিজের আইপিএল খেলার ছাড়পত্র। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ছিলেন দিশেহারা, গড়ে রান দিয়েছেন প্রায় 11। সেই ফিজ কি চেন্নাই একাদশে সুযোগ পাবেন? সব সংখ্যা এক ফুৎকারে কাটার মাস্টার কাট করে দেন প্রথম ম্যাচে 4 উইকেটের এক আগুন স্পেলে। বিকল্প পেসার থেকে হয়ে ওঠেন ধোনিদের তুরুপের তাস। যদিও শেষ ম্যাচে ছিলেন খরুচে, এর মাঝেও পেয়েছেন উইকেট, নিয়েছেন দারুণ এক ক্যাচ। ও যেহেতু ফর্মে ছিল না, এখন যেভাবে মোটামুটি ভালো খেলা শুরু করেছে, ও যদি আর 2-3টা ম্যাচ যদি ভালো করতে পারে সেটা কিন্তু বেনিফিট কিন্তু আমরাই হবে। যখন ক্রমেই উন্নতি করছেন এই বাঁহাতি, তখন কথা হচ্ছে তার দেশে ফিরে আসা নিয়ে। জিম্বাবুয়ে সিরিজের জন্য তার ফিরে আসার কথা। এ নিয়ে বরাবরের মতো পক্ষে বিপক্ষে চলছে তর্ক। দেশ নাকি ফ্র্যাঞ্চাইজি, কোনটা বেছে নেওয়া উচিত ফিজের? এ নিয়ে পরিষ্কার অবস্থান জানিয়ে দিলেন বিসিবির এই পরিচালক। জিম্বাবুয়ে না খেলে যদি ওখানে সে যদি খেলতে পারে সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে, যেহেতু জিম্বাবুয়ের কাছে আমার মনে হয় যে জিম্বাবুয়ের যে স্ট্রেংথ ওটার চেয়ে কিন্তু আপনার আইপিএল স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। তো আমার মনে হয় ওখানে হলেও হি ক্যান লার্ন লট অফ থিংস। ও যদি আগের ফর্মে চলে আসে সবচেয়ে বেশি বেনিফিট কিন্তু বাংলাদেশ ক্রিকেট হবে। যদিও 30 এপ্রিলের পর আরও একদিন বাড়ানো হয়েছে ফিজের আইপিএল খেলার ছাড়পত্র। 1 মে পাঞ্জাবের বিপক্ষে খেলতে পারবেন তিনি। এরপর 3 মে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে ঢাকায় আসার কথা রয়েছে এই বাঁহাতি পেসারের। কিন্তু মোস্তাফিজ যখন আইপিএল খেলার অনুমতি পান, তখন তাসকিনের বেলায় উল্টো রূপ। ট্যাগ লাগিয়ে দেওয়া হয় দেশপ্রেমের, সাথে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা তো আছেই। অথচ সেই তাসকিন প্রখর রোদে খেলছেন 50 ওভারের ডিপিএল। কেন এই দ্বিচারিতা? আইপিএল কিন্তু ইটস এ ভেরি প্রেশার ম্যাচ এবং অনেক অল্প সময় অনেক বেশি ম্যাচ খেলতে হয়। ওটা কিন্তু প্লেয়ারদের যারা ইনজুরি আছে ওদের ইনজুরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। যেহেতু আপনার তাসকিন আমাদের অল ফরম্যাটের প্লেয়ার, তো ওকে ভালো রাখাটা কিন্তু ক্রিকেট বোর্ডের দায়িত্ব। তো আমি মনে করি এটা ঠিক করেছে। এদিকে নাজমুল শান্তকে ডিপিএলে সেঞ্চুরি করতে দেখে স্বস্তিতে আকরাম খান। শান্তর মতো লিটন দাসও যদি এই ম্যাচগুলো খেলতেন, আদতে তা সব পক্ষের জন্যই লাভবান হতো বলে বিশ্বাস করেন আকরাম খান। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। ঠিক এই পর্যায়ে যুক্ত করতে চাই স্পোর্টস লাইভে আমাদের আজকের অতিথি হাসিবুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শান্ত ভাই চলে আসবেন আপনি। ঈদ মোবারক শান্ত ভাই। ঈদের পর আপনার সঙ্গে প্রথম দেখা। শান্ত ভাই, আকরাম ভাই কথা বলছিলেন, আপনিও শুনতে পেয়েছেন, আমরাও দেখছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে যে ইন্টেন্সিটির ম্যাচ হবে সেটা আমরা ধরে নিতেই পারি আসলে অনুমিতভাবেই। অন্যদিকে আইপিএলে প্রত্যেকটা ম্যাচে খুব হাই ইন্টেন্সিভ গেম হয়। আকরাম ভাই তার ওপিনিয়নটা রেখেছেন, তিনি বলেছেন যে মুস্তাফিজকে আসলে আইপিএল থেকে কন্টিনিউ করানো উচিত। আপনার থটটা এখানে আসলে কি? আসলে চিন্তা করলে আসলে দুটোই ভালো। বাংলাদেশের জন্য মুস্তাফিজকে দরকার, আবার ওয়ার্ল্ড কাপ সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে মুস্তাফিজ যদি আইপিএলে ভালো বোলিং করেন সেটা একটা অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কাজে দেবে। বাট আবার যদি ওদিক দিয়েও চিন্তা করেন, বাংলাদেশ যদি জিম্বাবুয়ে উইক টিম হলেও আমরা উইক নেওয়া উচিত না, কারণ সামনে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, কম্বিনেশনের ব্যাপার আছে। সেই ক্ষেত্রে হয়তো বা সিলেক্টররা বা যারা আছেন কর্মকর্তা তারা চাচ্ছে বাংলাদেশে টি-20 জিম্বাবুয়ের সাথে খেলুক। বাট আমার মনে হয় যে আইপিএলে খেললে ওর অভিজ্ঞতাটা বাড়বে, যদি ভালো খেলতে পারে সেটা বাংলাদেশের জন্য কাজে দেবে। আবার নেগেটিভ সাইডও আছে, যদি উনি লাস্ট ম্যাচে যেভাবে বোলিং করেছেন এটা উনি যদি আবার কামব্যাক করেন তাহলে তো ভালো, যদি খারাপ করে ফেলেন সেটাও আবার নেগেটিভ সাইড আছে। সো আমার মনে হয় যে দুটোটাই কার্যকর, বাট বাংলাদেশের হয়ে খেলাটা আমার কাছে মনে হয় যে বেশি কার্যকরী হবে। কিন্তু অনেকটা হারিয়ে যাওয়া মোস্তাফিজকে যেন আমরা ফিরে পেয়েছি এবারে আইপিএলে। মোস্তাফিজ যেমনটা পারফরমেন্স করছেন, টোটাল পারফরমেন্সে কিন্তু বলা যায় যে মোস্তাফিজ বেশ পরিকল্পিত পারফরমেন্স করছেন। স্পেশালি আমি একটু কোট করতে চাই, গতকাল ম্যাচটা যদি আপনি দেখেন যে মোস্তাফিজ যখন ওয়াইড বল দিচ্ছিলেন তখনও ধোনি হাততালি দিচ্ছিলেন। তো আপনার কাছে কি মনে হয় যে এইটাও আসলে পরিকল্পনার অংশ? আর এই ধরনের পরিকল্পনা কেন যখন বাংলাদেশের হয়ে মোস্তাফিজ খেলেন তখন কেন এটা খুব একটা বেশি দেখতে পাই না আমরা? না, আসলে ওইখানে যেভাবে প্ল্যানিং করা হয়, যেভাবে বোঝানো হয় সেটা সে কাজে লাগাচ্ছে। তো আমার মনে হয় যে এই অভিজ্ঞতাটা অবশ্যই বাংলাদেশে যখন আসবেন
বাংলাদেশের প্ল্যানিং যেটা করবেন সেটা ওনার এখন যে ব্রেনে উনি কাজ করছেন, যে টেকনিকগুলো উনি শিখছেন, সেগুলো হয়তো বা বাংলাদেশে যদি জিম্বাবুয়ের এগেনস্টে খেলেন সেগুলো অ্যাপ্লাই করবে। সো আমার মনে হয় যে ওদের যে টিম মিটিং হয় বা যেভাবে তাদেরকে ম্যানেজমেন্ট করা হয় যে তুমি কোন ওভারে কোন সময় কোন জায়গাটা বল করবা, সেইগুলো আসলে ওরা আপ টু মার্ক বোলিং করছে। তো আমার মনে হয় যে এটা শুধু মুস্তাফিজ না, এটা যারা আমাদের বাংলাদেশের টিমে যারা আছেন সবাইকে এটা ফলো করা উচিত, যে প্ল্যানিংটা যেটা হয় সেটা যাতে আমরা ইউটিলাইজ করতে পারি মাঠে। হ্যাঁ, সেটাই আসলে সেটাই মুস্তাফিজ করছেন। আসলে বিশেষ আমার কাছে মনে হয় যে ধোনি ওনাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছেন। এই হ্যান্ডেলিংটা আসলে বিশাল ফ্যাক্টর করে একটা টিমের প্লেয়ারদের। শান্ত ভাই, তাসকিনকে নিয়ে যদি একটু কথা বলি, তাসকিনকে আইপিএলের এনওসি দেয়া হয় না কারণ তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য, যেহেতু আইপিএল একটা লং টুর্নামেন্ট সেভাবে চিন্তা করা হয়। কিন্তু আমরা পক্ষান্তরে যদি চিন্তা করি, তাসকিন এর আগে জিম আফ্রো টি10 খেলতে গিয়েছিলেন, সেখানে 8 দিনের ব্যবধানে 7টা ম্যাচ খেলতে হয়েছিল, যদিও 10 ওভারের ম্যাচ, তারপরও। অন্যদিকে আইপিএলে গ্যাপ থাকে এক একটা ম্যাচে 4 দিন বা 5 দিন করে। আসলে আপনি যেটা বলছিলেন যে এখানে মেন্টাল একটা টাফনেসের ব্যাপার আছে। আর তাসকিন মুস্তাফিজ কিন্তু একটা ফরম্যাট বা দুটো ফরম্যাটে খেলেন, তাসকিন কিন্তু আমাদের সব ফরম্যাটে খেলেন। সো ওকে ফিট রাখাটা আমাদের জন্য খুবই দরকার। সো সেই সব চিন্তা করে আসলে আইপিএলে আপনার ফিটনেসের যে প্রেশার যেটা আসে সেটা কিন্তু ফিটনেসে হেভি এফেক্ট করে। তো একটা ম্যাচে পরে 3 দিন পরে খেলা হলো, যদি আপনি একটা ম্যাচ খারাপ খেলেন, পরের ম্যাচটা যে প্রেশার থাকে সেটা ওয়ার্কলোডে কিন্তু অনেক সমস্যা হয়। তাহলে প্রিমিয়ার লিগ কেন খেলছে? প্রিমিয়ার লিগে তো 2 দিন পর ইজি খেলা, প্রিমিয়ার লিগে আপনি অনেক রিল্যাক্স খেলতে পারবেন। আপনি যদি দেখেন, আপনি যদি আমাদের দেশের প্রিমিয়ার লিগের খেলা যদি দেখেন, কেন আমরা বলি আমাদের ঘরোয়া ক্রিকেট এটা স্ট্রাকচারটা এত স্ট্রং না, বিকজ আমাদের ঘরোয়া ক্রিকেটে ইজিলি আপনি খেলে যেতে পারবেন। আপনি ফুল রিদমে না বল করেও আপনি নিজেকে সেফ রেখে আপনি বলিং করে যেতে পারবেন। সো মানে একবারে অফ রাখা তো ঠিক হবে না। সো আমার মনে হয় যে প্রিমিয়ার লিগ খেলছেন, সেখানে উনি নিজেকে চালু রাখছেন। সো আপনি যদি যখন আইপিএলে যাবেন, সেখানে কিন্তু মেন্টাল প্রেশার, ফিটনেসের ব্যাপার, আপনাকে সঠিক সময় সঠিক বলটা করতে হবে, সব কিছু অনেক অনেক মেন্টালি প্রেশার আছে। বিকজ আমি মনে হয় যে তাসকিন 3টা ফর্মেটেই খেলেন বাংলাদেশের হয়ে, তো তাকে ফিট রাখাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। সো ইন্টেন্সিটির কথাটা শান্ত ভাই বলছিলেন, একটা ক্যাচ মুস্তাফিজ ধরেছে মঞ্জুরি, আমাদের কাছে একটা রিপোর্টও আছে, যদি একটু জানিয়ে দাও দর্শকদেরকে। ডিপ থার্ড ম্যানে সূর্যা কুমার যাদবের দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সাবেক অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের প্রশংসা কুড়িয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, ফিজের ওই ক্যাচ ম্যাচের মোমেন্টাম ঘুরিয়েছে বলেও মনে করছেন এই সাবেক অজি তারকা। সেই সাথে খরুচে বোলিং করলেও মোস্তাফিজ পরিকল্পনা অনুযায়ী বোলিং করছেন বলে মনে করেন সাবেক কিউই ক্রিকেটার সাইমন ডুল। এ যেন এক অন্যরকম মোস্তাফিজ। চলতি আইপিএলে নিজের খোলস ছেড়ে বেরিয়েছেন কাটার মাস্টার। বল হাতে তো আলো ছড়াচ্ছেনই, সেই সাথে ফিল্ডিংয়েও দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। তাই তো প্রশংসা কুড়িয়েছেন সাবেক অজি কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের। পাথিরানার বলে ডিপ থার্ডম্যান সীমানায় দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়ে আলোচনায় মুস্তাফিজ। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় চমৎকারভাবে বল মুঠোবন্দি করেন তিনি। তাতেই 0 রানে ফিরতে হয় সূর্যা কুমার যাদবকে। মুস্তাফিজের ক্যাচের দারুণ প্রশংসা করেছেন সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটার গিলক্রিস্ট। মোস্তাফিজের ক্যাচটা দারুণ ছিল, যেভাবে সে ব্যালেন্সের পাশাপাশি তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছে সেটা অসাধারণ। সূর্যা কুমার উইকেটে থাকলে যে কোনো কিছুই ঘটতে পারত, ওই 1 ওভারে 2 উইকেট যাওয়ায় মোমেন্টাম ঘুরে যায়। চেন্নাইয়ের বোলারদের প্রশংসা করেছেন সাইমন ডুল। এই ম্যাচে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। 4 ওভারে দিয়েছেন 55 রান, তবে নিয়েছেন 1টি উইকেট। খরুচে বোলিং করলেও মুস্তাফিজ পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছেন বলে মনে করেন সাবেক কিউই ক্রিকেটার সাইমন। চেন্নাইয়ের বোলাররা দারুণ করেছে, বিশেষ করে শার্দুলের 15তম ওভার মাত্র 2টি রান দিয়েছে। দেখুন, একটা সময় মোস্তাফিজ ওয়াইড দিচ্ছিল, কিন্তু পেছন থেকে ধোনি হাততালি দিচ্ছিল। আপনাকে বুঝতে হবে, ওয়াইড গেলেও তারা তাদের প্ল্যান থেকে সরে আসেনি। ওয়াইড যাবে এটা জানতো তারা, তবুও পরিকল্পনাতে স্থির ছিল। টুর্নামেন্টের 5 ম্যাচে এখন পর্যন্ত ফিজের ঝুলিতে আছে 10 উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিনি যৌথভাবে রয়েছেন 2য় স্থানে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। শান্ত ভাই, এই যে একটা ইন্টেন্স ক্যাচ যেটা নিয়ে এত প্রশংসা করেছেন মোস্তাফিজুর রহমান, এই ধরনের ইন্টেন্স ক্যাচ বা মোমেন্টামটা হয়তো বা আইপিএলই আসে। একটা খেলোয়াড় আইপিএলে শুধু আসে না, সব টি20তে আপনি এখন যদি ওয়ানডে বলেন, টি20 বলেন, এ ধরনের ক্যাচ কিন্তু আপনি হামেশাই দেখতে পারবেন। সো একটা কথা আছে, টেক দ্য ক্যাচেস উইন দ্য ম্যাচেস। সো আমার মনে হয় যে ইন্টেন্সিটি যে ক্যাচগুলো, এগুলো আইপিএল বাদেও, যেটা আপনার কোশ্চেন ছিল যে আইপিএল ছাড়া হয়, বাট আপনি এই ক্যাচগুলো এখন হওয়ার সময় হামেশাই দেখবেন। এখন দেখবেন যে পার্টনারশিপ ক্যাচ হয়, একজন ধরে বাউন্ডারি চলে যাচ্ছে, আরেকজন এসে এটাকে ক্যাচ করছে। সো এই ধরনের ক্যাচ এখন হরহামেশাই থাকবে, পার্ট অফ গেম। এগুলো ক্যাচ আপনি এখন
সবসময় দেখবেন, এবং এগুলো ক্যাচ না ধরতে পারলে আপনি খেলা জিততে পারবেন না। সেই সময় আসলে মেন্টাল প্রেশারটাকে ভাবে ধরে রেখে সেটাকে সাকসেসফুলি এক্সিকিউট করা, এটা একটা ব্যাপার। আমি জানতে চাই যে একজন ক্রিকেটারের জন্য তার সামর্থ্য বোঝার জন্য এই ধরনের বিষয়গুলো আসলে কতটুকু ইম্পর্টেন্ট? অবশ্যই মানে ইম্পর্টেন্ট, বিকজ আপনার এখানে ফিটনেসের ব্যাপার আছে, আপনার মাঠে কিভাবে আপনি মনোযোগী আছেন কি না আছেন সব কিছু ডিপেন্ড করে। সো যখন আপনি ফুল ফিট থাকবেন, আমার মনে হয় যে এইগুলো ক্যাচগুলো তখন ইজিলি আপনি জাজ করতে পারবেন, বিকজ বলটা কত অ্যাঙ্গেলে আসতেছি, কত উপর দিয়ে আসতেছে, আপনি কোন জায়গাটা ধরে আপনি কি বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন কি না, এগুলো দেখার অনেক বিষয় আছে। সো ফিটনেসটা আসলে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখানে যত ফিট থাকবেন আপনি তত সহজে এই কাজগুলি নিতে পারবেন। একদম। শান্ত ভাই, আপনি এইজ লেভেল সিলেক্টরের দায়িত্ব পালন করছেন, মাশাআল্লাহ বেশ সাকসেসও আমরা দেখতে পেয়েছি। আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতেছি, এরপরও আমরা ভালো করেছি, এশিয়া কাপ জিতেছি আমরা। আরেকটা টি-20 টুর্নামেন্টের অভাব অনেকে বোধ করেন টপ সার্কিটে, আমি এজ লেভেল বলছি না, টপ সার্কিটে। ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আইপিএলে যেই আসছেন সেই সাকসেসফুল হচ্ছেন, তার পেছনে বড় কারণটা হচ্ছে সৈয়দ মুশতাক আলী ট্রফি, তাদের রাজ্যভিত্তিক টি-20 টুর্নামেন্টগুলো হয়, এসব জায়গা থেকে তারা হাত পাকিয়ে আইপিএলে আসেন। সো সিলেক্টরস পয়েন্ট অফ ভিউ থেকে সত্যিকার অর্থে মাল্টিপল টুর্নামেন্টস থাকাটা আসলে কতটুকু জরুরি সিলেক্টরদের প্লেয়ার সিলেক্ট করার ক্ষেত্রে আপনার কি মনে হয়? অবশ্যই দরকার, বাট আমাদের চিন্তা করতে হবে ইন্ডিয়া অনেক বড় দেশ, আমাদের ছোট দেশ, আমাদের খেলার মাঠের সংখ্যাও কম, আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমরা সময়ও কম পাই, রেনি সিজন চলে আসে, ওই সময় দেখা যায় যে বৃষ্টির মধ্যেও খেলা হচ্ছে। তারপর আমি মনে করি যে এগুলো এক্সকিউজ, বাট যত টুর্নামেন্ট খেলা হবে, যত টি-20 খেলা হবে, তত প্লেয়ার আসবে। শুধু তো আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার নিয়ে আসলে বাংলাদেশ না। সো আমার মনে হয় যে আপনি যদি আরেকটা টুর্নামেন্ট করতে পারেন, যদি বোর্ড সময় বাইর করতে পারে, তাহলে অবশ্যই সেটা কার্যকরী হবে। বাট আমার মনে হয় যে উচিত এটা শুধু ঢাকা ভিত্তিক না, পুরো বাংলাদেশে যত জায়গা আছে সব জায়গায় মোটামুটি টি-20 একটা টুর্নামেন্টের করা উচিত, এবং সেটা ফর্মেট যাতে মানে খুব সিরিয়াস টুর্নামেন্ট হয়, সবাই যাতে ওইটার প্রতি ফোকাস থাকে, তাহলে অবশ্যই টি-20তে আরও প্লেয়ার বের হয়ে আসবে। বাট শুধু ঢাকা কেন্দ্রিক না, এটা পুরো বাংলাদেশ কেন্দ্রিক হওয়া উচিত। ছোট্ট করে 1 মিনিটের মতো সময় বাকি আছে। প্রিমিয়ার লিগে নাজমুল শান্ত রানে ফিরেছেন, সেঞ্চুরি পেয়েছেন, মাশাআল্লাহ। অন্যদিকে লিটনকে এখনও আসলে আমরা কাঙ্ক্ষিত ফর্মে দেখতে পাচ্ছি না, একটু শঙ্কার কিনা বাংলাদেশের জন্য? অবশ্যই লিটন ফর্মে না আসা তো একটু শঙ্কার ব্যাপার, তবে আমার মনে হয় যে একটু ব্রেক দেওয়া উচিত তাকে। একটু ব্রেক নিয়ে যদি তিনি মেন্টালি সেট আপ হয়ে আসেন, তো অবশ্যই কাজে দিবে। অনেক সময় দেখা যায় যে ব্রেক নিলে ব্যাটিংয়ে করে রান হয় না, তখন ব্রেক নিলে আসলে কামব্যাক করা যায়। আর শান্ত যেটা হচ্ছে যে শান্ত রানে আসছেন ফেরত আসছেন, সেটা যাতে ধরে রাখতে পারেন। আমরা এই সিরিজের আগেও দেখি, শ্রীলঙ্কা সিরিজের আগেও দেখেছি একটা ওয়ানডেতে একটা সেঞ্চুরি, তারপর 45, তারপর কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়। সো আমার মনে হয় যে এই রানটাকে তাকে ধরে রাখতে হবে। প্রিমিয়ার লিগে 100 করা 150 করা মোটামুটি এখন প্রায় অনেক প্লেয়ারই করছেন। তো আমার মনে হয় যে এটা যাতে আমরা সামনে জিম্বাবুয়ে আসছে, জিম্বাবুয়ের সাথে সেই ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি। দেখা যায় যে আমরা যখনই ইন্টারন্যাশনাল খেলা আসছে আমরা ফেল করছি, সো ফেলটা যাতে না হয়, সেটা যাতে সাকসেসে পূরণ হয়, সেটাই চিন্তা করতে হবে। কনসিস্টেন্সিটার কথা বলছেন হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঢাকা প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 58 রানে হারিয়ে টানা 10 ম্যাচ জিতে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আবাহনী। নাইম শেখ আর নাজমুল শান্তর শতকের পর তাওহিদ হৃদয়ের ঝড়ো 50-তে প্রাইম ব্যাংককে 342 রানের বিশাল টার্গেট দেয় আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে পারভেজ ইমনের 50 আর মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরও 283 রানে থামে প্রাইম ব্যাংক। মিরপুরের হোম অফ ক্রিকেটে আবাহনীকে দারুণ শুরু এনে দেন নাইম শেখ ও এনামুল বিজয়। বিশেষ করে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন নাইম। দুজনের জুটি 100 রানের গন্ডি পেরোয়। বিজয় 43 রান করে রান আউটে কাটা পড়লে 110 রানে ভাঙেই পার্টনারশিপ। ম্যাচের 28তম ওভারের প্রথম বলে নাইম শেখের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেন প্রাইম ব্যাংকের স্পিনার মোহাম্মদ মিঠুন, কিন্তু আম্পায়ার সাড়া দেয়নি সেই আবেদনে। তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল সহ দলের ক্রিকেটাররা। বেশ কিছুক্ষণ সেই ডামাডোলে বন্ধ থাকে খেলা। তবে এরপর আর সুযোগ দেননি নাইম শেখ। এবারের আসরে নিজের প্রথম শতক তুলে নেন এই ওপেনার। তবে 105 রান করে রেজাউর রাজার পেসে কাটা পড়ে নাইম। আগ্রাসী ব্যাটিং করেন আবাহনী ও টাইগার দলপতি নাজমুল শান্ত। 11-4 আর 3 ছক্কায় শতক হাঁকান এই বাঁহাতি। 118 রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে যখন ফেরেন শান্ত, তখন আবাহনীর স্কোর বোর্ডে রান 322। এই 2 শতকে কিছুটা ঢাকা পড়েছে তাওহিদ হৃদয়ের ইনিংস। এক দফায় জীবন পেয়ে 35 বলে 4 ছক্কা আর 2 বাউন্ডারিতে 65 রানের দারুণ এক ইনিংস খেলে আবাহনীর স্কোরটা 4 উইকেটে 341-এ নিয়ে যাওয়ার পেছনে বড় অবদান রাখেন হৃদয়ও।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র 1 রান করেই প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল ফেরেন তাসকিনের পেসে। প্রাইম লড়াই করে ডিপিএল এর টপ স্কোরার ইমনের 56 রানের ইনিংস আর মুশফিকুর রহিমের ব্যাটে। জাকির, দীপু, মিঠুনরা বড় স্কোর করতে পারেননি। ডিপিএল এ এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে 111 রানের দারুণ এক ইনিংস খেলেছেন মুশফিক। তারপরও প্রাইম ব্যাংক থামে 283 রানে। এদিকে বিকেএসপির আরেক ম্যাচে গাজী টায়ার্সকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ, আর ফতুল্লায় পার্টেক্সের বিপক্ষে 5 উইকেটের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। নতুন এক মাইল ফলক হাতছানি দিচ্ছে মেরিনার্সের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজের সামনে। হাতে আরও 2টি ম্যাচ থাকায় মোহামেডানের জিমির 37 গোলের রেকর্ড নিজের করে নেওয়ার সম্ভাবনা জেগেছে সবুজের সামনে। শুধু তাই নয়, হকির সাবেক কিংবদন্তি উষা ক্রীড়া চক্রের কামালের 40 গোলের রেকর্ডের ভাগও বসানোর সুযোগ আসছে সবুজের সামনে। তবে রেকর্ডের জন্য নয়, সবুজ লড়বেন শিরোপার জন্য। চলতি লিগে তার গোল সংখ্যা এখন পর্যন্ত 34। নববর্ষের প্রথম দিনই মোহামেডানের জয়রথ থামিয়েছিল মেরিনার্স। হকি লিগের হাই ভোল্টেজ ম্যাচটিতে 3-2 গোলের জয় পায় আরামবাগের ক্লাবটি। আর মোহামেডানের এই হারে জমে উঠেছে টুর্নামেন্টটি। এই জয়ে মোহামেডানের থেকে মাত্র 1 পয়েন্ট কম নিয়ে শিরোপা জয়ের স্বপ্নটা আরও সুদৃঢ় হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। লড়াইয়ে আছে আবাহনীয়। সাদা কালোদের হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে মেরিনার্স। এই জয়ের পর আরও উজ্জীবিত দলটি। তাই তো লিগ শিরোপা জয়ের বিকল্প দেখছেন না মেরিনার্সের তুরুপের তাস সবুজ। অবশ্যই স্বপ্ন তো আছে। প্রথমে আমরা একটা ধাক্কা খাইছি, দেন আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের কামব্যাক করার সময় দিয়েছেন। চেষ্টা করবো যাতে এটা আমরা লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারি। স্বপ্ন তো সবারই যেহেতু আছে, আমারও যেহেতু স্বপ্ন আছে, আমার টিমের স্বপ্ন আছে যে আমরা ইনশাল্লাহ শিরোপা নেওয়ার চেষ্টা করবো। ঝুলিতে 31 গোল নিয়ে ঈদের ছুটিতে গিয়েছিলেন সবুজ। ঈদের ছুটির পর নিজের প্রথম ম্যাচেই করেন হ্যাট্রিক। মোহামেডানের বিপক্ষে জয়ে অনেক অবদান ছিল এই হকি প্লেয়ারের। চলতি লিগে এই নিয়ে সবুজের গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো 34-এ। হকি খেলে যাচ্ছেন এমন প্লেয়ারদের মাঝে এক লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটা মোহামেডানের জিমির দখলে। 2016 সালে তিনি লিগে করেন 37 গোল। এই রেকর্ডে ভাগ বসানো বা ভেঙে ফেলার সুযোগ আছে ডিফেন্ডার সবুজের সামনে, কারণ চলতি লিগে এখনো হাতে আছে 2টি ম্যাচ। জিমি ভাই ছিল আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার চোখে এখন দেখা পর্যন্ত। কারণ আগে অনেক প্লেয়াররাই ছিল, তাদের সাথে আমার খেলা হয় না, বাট জিমি ভাইয়ের সাথে আমার খেলা হয়েছে, আমার শুক্রিয়া আদায় করি। হ্যাঁ, জিমি ভাই যেহেতু একটা রেকর্ড আছে, আমার চেষ্টা থাকবে যে জিমি ভাইয়ের রেকর্ডটা ক্রস করার, বাকিটা আল্লাহ ভরসা। এখনও টিকে আছে উষার কামালের 40 গোলের রেকর্ড। 29 বছর ধরে অক্ষত আছে এই রেকর্ডটি। 1995 সালে উষার হয়ে লিগে 40 গোল করেছিলেন রফিকুল ইসলাম কামাল। যেহেতু 37 বছর বয়সী জিমির ক্যারিয়ার অবসরের দ্বারপ্রান্তে, তাই এই রেকর্ড ভাঙার সম্ভাবনা এখন মেরিনার্সের সবুজের উপরই। কামাল ভাই ছিল আমার দেখার মতো অনেক ভালো একটা প্লেয়ার তিনি, আমি শুনছি, যেটা যাতে অনেক খেলাটা আমার দেখা হয় নাই। আসলে সবার ইচ্ছা থাকে কোনো একটা নতুনভাবে নিজের রেকর্ড গড়াটা, আমার চেষ্টা থাকবে যাতে তার রেকর্ডটা আমি বা ভাঙার চেষ্টা করবো। বাট আমার রেকর্ড থেকে আমার ম্যাটার করেছে আমার টিমের রেজাল্টটা। যদি আমার টিম রেজাল্ট পায় ইনশাল্লাহ তাতে বেশি আমি সবচেয়ে বেশি খুশি হই। যাতে আমার রেকর্ড এসে থেকে আমি চেষ্টা করবো যাতে গোল করে আমার টিমের রেজাল্টটা নিয়ে যদি বেরোতে পারি, তো যদি আমার রেকর্ড যদি করতে হয় ইনশাল্লাহ আমি তার রেকর্ডটা বজায় রাখবো। তবে রেকর্ড গড়ার লক্ষ্যে নয়, সবুজ মাঠে নামবেন শিরোপা জয়ের লক্ষ্যেই। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।